আসসালামু আলাইকুম। জব শেখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে অথবা সাধারণত যে কোশ্চেনগুলো রিপিট হয়ে থাকে সেই কোশ্চেনগুলো পড়ব এই পর্বে। আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রায় 519টি কোশ্চেন আসছে, যদিও এখানে 519টি পড়ার সময় দেখা যাবে যে একই কোশ্চেন অনেকবার রিপিট হয়েছে। তো শুরু করা যাক আমাদের পড়াশোনায়। আমরা প্রথম পেজ থেকে শুরু করছি। প্রতিটি পেজে এখানে 50টি করে টিক দেওয়া আছে। রূপ লাগিয়ে আখি জুড়ে গুণে মন ভোর কার রচনা? এটি জ্ঞানদাসের রচনা। মহুয়া পালাটির রচয়িতা দিসকানাই। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি এক প্রকার কৃত্রিম কবিভাষা। কৃত্রিম কবিভাষা বলতে বোঝানো হয়েছে যে এটা আসলে নতুন করে তৈরি করা হয়েছে। এর উদ্ভাবক হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতি। আর তিনি এখানে মৈথিলি ভাষার সঙ্গে বাংলা ভাষার সংমিশ্রণে এই কৃত্রিম ভাষার উদ্ভব করেন। বাংলা ভাষায় আদি স্তরের স্থিতিকাল কোনটি? দশম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা ভাষার মধ্যযুগ বলা হয় 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর ভিতরে আবার 1201 থেকে 1350 সাল পর্যন্ত সময়কে পণ্ডিতগণ অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করেছেন। অন্ধকার যুগ বলা হয়েছে এই কারণে, এই সময়ে খুব একটা বেশি বাংলা সাহিত্যে তেমন কোনো লেখালেখি হয়নি, যার কারণে এই সময়টাকে অন্ধকার যুগ হিসেবে ধরে নেওয়া হয়েছে। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতান। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন সাহা। ভারতবর্ষে মুসলিম শাসনামলের রাজভাষা ছিল ফার্সি। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকবি ছিলেন? শাহ মোহাম্মদ সগীর ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকবি। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন কবি? গিয়াসউদ্দিন আজম শাহ। আলাউদ্দিন হোসেন সাহা বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান? তিনি অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য, অর্থাৎ বিভিন্ন সাহিত্যে তিনি অনুবাদ করার ক্ষেত্রে কবিদেরকে উৎসাহ দিতেন এবং সেই অনুযায়ী অনুবাদ করতে যে ধরনের ব্যয়ভার প্রয়োজন হতো তিনি সেগুলো বহন করতেন। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান জালালউদ্দিন মুহাম্মদ সাহা। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান জালালউদ্দিন মুহাম্মদ শাহ। রামায়ণ হচ্ছে হিন্দু ধর্মের একটা পবিত্র গ্রন্থ, কিন্তু এটাকে বাংলায় রূপান্তর করতে বলেন একজন মুসলিম শাসক জালালউদ্দিন মুহাম্মদ শাহ। কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? মালাধর বসু। রসুল বিজয় কাব্যের রচয়িতা জৈনুদ্দিন। ঐতিহাসিক গ্রন্থ আইনে আকবরী এর রচয়িতা আবুল ফজল। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে? আইনে আকবরী গ্রন্থে। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন প্রচারকের প্রভাব অপরিসীম? চৈতন্যদেবের। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। কোন দুজন আরাকান রাজসভার কবি ছিলেন? আলাউল এবং দৌলত কাজী। নিচের কোনজন মধ্যযুগের কবি নন? কায়কোবাদ, তিনি আধুনিক যুগের কবি। আর বাকি যে তিনজন আছে আলাউল, মাগন ঠাকুর এবং জ্ঞানদাস, তারা তিনজনই মধ্যযুগের কবি। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? মধ্যযুগের আদি 150 বছর, অর্থাৎ 1201 থেকে 1350 সাল পর্যন্ত, কারণ এই সময়ে বাংলায় কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতা যুগ বলে উল্লেখ করেছেন? 1760 সাল থেকে 1860 সাল পর্যন্ত। তাহলে মোটামুটি এই সময়টা প্রায় শূন্যতা বলতে বোঝানো হয়েছে যে এখানে খুব একটা বেশি লেখা হয়নি। মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের শুরুর এই সময়টাকে, অর্থাৎ 1760 থেকে 1860 সালটাকে যুগ সন্ধিক্ষণও বলা হয়, অবক্ষয় যুগও বলা হয়। আবার এক নির্দিষ্ট কবির মতে সেই প্রায় শূন্যতা যুগ বলা হয়, আর সেই কবি হচ্ছে আলী আহসান।
কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে বলা হয়? তুর্কি শাসকদের সময়কে। শূন্যপুরাণ এবং ডাক ও খনার বচন এই গ্রন্থ দুটির রচয়িতা রামাই পণ্ডিত। শূন্যপুরাণ কাব্য কার রচনা? রামাই পণ্ডিতের রচনা। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। নিচের কোন উক্তিটি ঠিক? এখানে শেষ নম্বর যে উক্তি আছে, বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণে বিচিত্র অনুভূতি সম্মিলিত এক প্রকার গান। বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে? চণ্ডীদাস। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? 3 জন। এর মধ্যে প্রথমজন হচ্ছে বড়ুচণ্ডী দাস, দ্বিজচণ্ডী দাস এবং তৃতীয়জন হচ্ছে দীনচণ্ডী দাস। মৈথিলী কোকিল হিসেবে খ্যাত বিদ্যাপতি, তিনি মৈথিলী রাজসভার কবি, আর তার উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। তাহলে কবি কণ্ঠহার কার উপাধি? কবি কণ্ঠহার মৈথিলী রাজসভার কবি বিদ্যাপতির উপাধি। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবিকে? বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি ভাষায়। আর এই ব্রজবুলি ভাষাটা মূলত মৈথিলী এবং বাংলা ভাষার সংমিশ্রণে এক প্রকার কৃত্রিম কবি ভাষা। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বিদ্যাপতি। কে বাংলা ভাষার কবি নন? জয়দেব। ব্রজবুলি বলতে কি বোঝায়? এক প্রকার কৃত্রিম কবি ভাষা। বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয়েছে তার নাম ব্রজবুলি। ব্রজ ভাষা কি? মিথিলা এবং বাংলার মিশ্র ভাষা। ব্রজবুলির প্রবর্তক বিদ্যাপতি। ব্রজবুলি কোন স্থানের ভাষা? মিথিলার ভাষা। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? এটি সংস্কৃত ভাষায় রচিত। এই ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর, এই কে লিখেছেন? এটি বিদ্যাপতির লেখা। নিচের কোনজন বাংলা ভাষার কবি? জ্ঞানদাস। আর জয়দেব হচ্ছে সংস্কৃত ভাষার কবি। এবং আমরা একটু আগে আরও দেখলাম যে মৈথিলী ভাষার কবি হচ্ছে বিদ্যাপতি। সুরদাস ছিলেন বৈষ্ণব সাধক এবং কালিদাস হচ্ছে ধ্রুবপদী সংস্কৃত ভাষার একজন কবি। রূপ লাগি আখি ঝরে শুনে মন ভোর কার রচনা? এটি জ্ঞানদাসের রচনা। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এই পদটির রচয়িতা জ্ঞানদাস। সবার উপর মানুষ্যত্ব তাহার উপর নাই, কে বলেছেন? এটি চণ্ডীদাস। সইকে শুনাইলাম শ্যাম নাম, পদটির রচয়িতা চণ্ডীদাস। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া, এটি কার রচনা? এটি চণ্ডীদাসের রচনা। চণ্ডীদাসের আরও কয়েকটি পদ আছে, আমরা যদি একটু দেখি। ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আশ্রয়ে যেজন, কেহ না জানয়ে তারে, প্রেমের আরতি যেজন জানায়ে, সেই সে চিনিতে পারে। প্রণয় করিয়া ভাঙে কহে চণ্ডীদাস, কানুর প্রীতি জাতি কুশীল ছাড়া। জ্ঞানদাসের বিখ্যাত কিছু পঙ্ক্তিতে দেওয়া আছে, এখান থেকে মূলত যেগুলো আসছে সেগুলোই পড়লে হবে, বাকিগুলো অত বেশি গুরুত্ব দিয়ে পড়া লাগবে না। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? বৈষ্ণব পদাবলী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? বড়ুচণ্ডী দাস। মধ্যযুগের প্রথম কবি বড়ুচণ্ডী দাস। চণ্ডীদাস কোন যুগের কবি? চণ্ডীদাস মধ্যযুগের কবি। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? এটা গোয়ালঘর থেকে আবিষ্কৃত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13টি।
এই ১৩টি খণ্ড হচ্ছে জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ। যদিও এই খণ্ডগুলো জানার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র খণ্ড সংখ্যা ১৩টি এটি জানলেই হয়। মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? মনসা এবং চণ্ডী। মঙ্গল কাব্যে কবি নন কে? দাশু রায়। কানাহরি দত্ত একজন কবি, মানিক দত্ত এবং ভারতচন্দ্র প্রত্যেকেই মঙ্গল কাব্যের কবি। দাশু রায় মূলত পাঁচালীর গানের জন্য বিখ্যাত একজন কবি, তিনি নিজেই পাঁচালীর দল বেঁধে গান গাইতেন। মঙ্গল কাব্যের রচয়িতা নন বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। কোনটি আধুনিক যুগের কাব্য? শারদা মঙ্গল। মনসা মঙ্গলের লেখক কানাহরি দত্ত। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? তিনি চণ্ডীমঙ্গলের কবি। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান বা শ্রেষ্ঠ কবিকে? মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তীর। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। ভরশুট পরাগায়ন পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায়গুণাকার। ভরশুট ভারতচন্দ্র, ভরশুট ভারতচন্দ্র, অর্থাৎ ভরশুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করে ভারতচন্দ্র রায়গুণাকার। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? কবি ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায়গুণাকার। আর উনি মূলত অন্নদামঙ্গল কাব্যের লেখক। রায়গুণাকার কার উপাধি? ভারতচন্দ্রের উপাধি। মধ্যযুগের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কবিও ভারতচন্দ্র রায়গুণাকার। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকার। অন্নদামঙ্গল কাব্যকে রচনা করেন ভারতচন্দ্র রায়গুণাকার। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকারের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, আর তিনি হলেন ভারতচন্দ্র রায়গুণাকার। এই লাইনটি নেওয়া হয়েছে অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত ঈশ্বরী পাটনের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি কোন কাব্যের ধ্বনিত হয়েছে? অন্নদামঙ্গল। বড়র পীরির বড়র বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। চরণ দুটি কার রচনা? এটি ভারতচন্দ্রের রচনা। ভারতচন্দ্রের মূলত তিনি কৃষ্ণচন্দ্র রাজসভার একজন কবি ছিলেন এবং তিনি অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ লেখেন। মধ্যযুগের সর্বশেষ কবি এবং তিনি মধ্যযুগের শ্রেষ্ঠ কবিও, আর তার উপাধি রায়গুণাকার। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনী কাব্যকে রচনা করেন বৃন্দাবন দাস। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্যমঙ্গল এর রচয়িতা লোচন দাস। নবীবংশ পুস্তকটি কে রচনা করেন? সৈয়দ সুলতান। মর্শিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে। মর্শিয়া শব্দের অর্থ হচ্ছে শোক বা আহাজারি। মর্শিয়া কি? মর্শিয়া শোকগীতি। কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? মর্শিয়া। দৌলত উজির বাহারাম খানের জন্মস্থান? চট্টগ্রাম। জঙ্গনামা কাব্যের বিষয় কি? যুদ্ধ বিগ্রহ। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। লোকসাহিত্য বলতে কি বোঝায়? ছড়া, গান, ধাঁধা, প্রবাদ ও প্রবচন।
লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি? ছড়া। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি প্রবচন, ছড়া ও ধাঁধা। ব্যালেড কি? ব্যালেড হচ্ছে গীতিকা। লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে? ময়মনসিংহ গীতিকা এখনও পর্যন্ত 23টি ভাষায় অনূদিত হয়েছে। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দিসকানাই। আর মালুয়ার রচয়িতা হচ্ছে চন্দ্রাবতী। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? জয়চন্দ্র চন্দ্রাবতী। ময়মনসিংহ গীতিকা নয় কোনটি? ভেলুয়া। মহুয়া লিখছে দিসকানাই এবং মলুয়া লিখছে চন্দ্রাবতী। আর চন্দ্রাবতী এই নামেও ময়মনসিংহ গীতিকার একটা পালা আছে। নিচের পালা গানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতির লেখা? দেওয়ানা মাদিনা। দেওয়ানা মাদিনা কোন কাব্যের অন্তর্গত? ময়মনসিংহ গীতিকা। হারামণি কি এর সংকলক কে? প্রাচীন লোকসঙ্গীত মোহাম্মদ মনসুর উদ্দিন। হারামণি হচ্ছে প্রাচীন লোকসঙ্গীত এবং এর লেখক মোহাম্মদ মনসুর উদ্দিন। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। জর্জ আব্রাহামান গ্রিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী। মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী? রাজশাহী জেলার। গোপীচন্দ্রের সন্ন্যাসখ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহীর সিন্দুর কুসুম গ্রামে। আর তিনি হচ্ছেন শুকুর মোহাম্মদ। তাহলে শুকুর মোহাম্মদের উপাধি কী ছিল? গোপীচন্দ্রের সন্ন্যাস। যদি থাকে বন্ধুর মন গান গাও পাড়াইতে কতক্ষণ। এটি একটি প্রবাদ। এরকম আরও কিছু প্রবাদ আছে, যেমন নানান বরণ গাভীরে ভাই এক বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত, চিড়া বল পিঠা বল ভাতের মতো না, খালা বল ফুপু বল মায়ের মতো না, যদি থাকে মন গাং পাড়ইতে কতক্ষণ। বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। এটি কিসের উদাহরণ? এটি ধাঁধার উদাহরণ। আর এই ধাঁধার উত্তর হচ্ছে আনারস বা কলা গাছ। বাউল গানের বিশেষত্ব কোনটি? বাউল গানের বিশেষত্ব আধ্যাত্ম বিষয়ক। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় পংক্তিটির উৎস হচ্ছে লালন গীতি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এর রচনা করেন লালন সাহা। আপনার ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা। চরণদ্বীতির রচয়িতা লালন সাহা। লালন সাহার এমন আরও কিছু বিখ্যাত উক্তি আছে। মিলন হবে কতদিনে আপন ঘর বোঝাই শোনা পরে করে লেনা দেনা। সব লোকে কয় লালন কি জাত সংসারে আমি অপার হয়ে বসে আছি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় সময় গেলে সাধন হবে না। কেউ মালা কেউ তসবি গলায়। কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বলাই। এই পংক্তিটির রচনা করেন লালন সাহা। রামায়ণ রচয়িতার নাম বাল্মীকি। রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করে? কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? চন্দ্রাবতী। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করে? রামায়ণ। মহাভারতের রচয়িতা শ্রী দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? কাশিরাম। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? মহাভারত। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদককে? কবীন্দ্র পরমেশ্বর।
কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়? মধ্যযুগে। মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি? রোমান্টিক প্রণয় উপাখ্যান। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়? প্রণয় উপাখ্যান। বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। প্রাচীনতম বাঙালি মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ ছগির। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? এটি রোমান্টিক প্রণয় উপাখ্যান। শাহ মোহাম্মদ ছগির অনুদিত বিখ্যাত কাব্য কোনটি? ইউসুফ জুলেখা। লাইলি মজনু কাব্যের অনুবাদক দৌলত উজির বাহারাম খাঁ। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? এটি ইরানের। গুলে বকাউলি গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ মুকিম। হপ্তপৈকর কার রচনা? এটি সৈয়দ আলাউলের রচনা। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এই পঙ্ক্তিটি দুটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? আব্দুল হাকিমের। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়াই, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। আব্দুল হাকিমের রচনা। তে কাজে নিবেদিত বাংলা করিয়া বচন, নিজ পরিশ্রমে তসি আমি সর্বজন। কবি আব্দুল হাকিমের রচনা। সেই বাক্য সেই প্রভু আপে নিরঞ্জন। আপে শব্দের অর্থ হচ্ছে স্বয়ং। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সপ্তদশ শতাব্দীতে। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। সতী ময়না ও লোর চন্দ্রানী কাব্যগ্রন্থটির রচয়িতা দৌলত কাজী। বারোমাস্যা বলতে কাকে বলে? নায়িকার 12 মাসের দুঃখের বর্ণনাকে বারোমাস্যা বলে। মঙ্গল কাব্যে নায়িকার 12 মাসের দুঃখের বর্ণনাই হচ্ছে বারোমাস্যা নামে খ্যাত। মহাকবি আলাউল কোন যুগের কবি? মধ্যযুগের কবি। কবি আলাউলের জন্মস্থান চট্টগ্রামের জোবরা। কবি আলাউলের সময়কাল সপ্তদশ শতাব্দী। আলাউল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভা। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি আলাউল। তোহফা কাব্যটিকে রচনা করেন আলাউল। কবি আলাউলের প্রথম রচনা পদ্মাবতী। পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল। পদ্মাবতী কাব্যগ্রন্থের অনুবাদক আলাউল। হিন্দি পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী রচনা করেন আলাউল। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাউল কোন ভাষা থেকে বাংলায় অনুবাদ করেন? হিন্দি থেকে। মহাকবি আলাউল রচিত পদ্মাবতী। তাম্বুল রাইতুল হইল অধর পরশে, এর অর্থ ঠোঁটের পাশে পান লাল হলো। এখানে তাম্বুল শব্দের অর্থ পান এবং রাতুল হচ্ছে লাল, আর অধর বলতে ঠোঁটকে বোঝানো হয়েছে। কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা শেরবাজ। নসিরানামা কাব্যগ্রন্থ রচনা করেন কবি মর্তন। কবিওলা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কবিগান রচয়িতা ও গায়ক হিসেবে এরা উভয় পরিচিত অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়। কবিগানের প্রথম কবিকে? গজলাপুট বা গুই। গজলাপুট ছিলেন একজন বাঙালি লোকগায়ক। তিনি বাংলা কবিগানের আদি পুরুষদের অন্যতম। তাকে কবিগানের স্রষ্টাও বলা হয়। গজলাগুই আনুমানিক 1704 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। তিনি টপ্পারীতি ও টিক্কারা সঙ্গীতে কবিগান করতেন। তাকে কবিগানের জনক হিসেবে অভিহিত করা হয়। পুঁথি সাহিত্য বলতে বুঝি ইসলামী চেতনা সম্পৃক্ত। আর এই পুঁথি সাহিত্যের রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গরিবুল্লাহ এবং সৈয়দ হামজা। দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষা ব্যবহার করে রচিত মিশ্রিত ভাষার পুঁথি। আর ফকির গরিবুল্লাহ একজন দোভাষী
পুঁথি সাহিত্য সার্থক এবং জনপ্রিয় কবি। পুঁথি সাহিত্যের আদি কবি ফকির গরিবুল্লাহ। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা ফকির গরিবুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করে কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের লেখক সৈয়দ হামজা। মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন মঙ্গল কাব্য। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? এটি একটি নীতি কাব্য। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি? মনসা বিজয়। বাংলা সাহিত্যের মধ্যযুগে শেষ কবি ভারতচন্দ্র। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, যিনি মধ্যযুগের কবি, মলুয়াপালার রচয়িতা। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি? কৃষ্ণনগর রাজসভার কবি। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান শাসকবর্গ। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চায় মূল পৃষ্ঠপোষক ছিলেন মাগন ঠাকুর। বৈষ্ণব পদাবলী সংগ্রহ করেছিলেন কে? বাবা আউল মনোহর দাস। চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে? মানিক দত্ত। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি ভাষা। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার এ দুটি কার রচনা? এ দুটি হচ্ছে রাজা রামমোহন রায়ের রচনা। কে ফোর্থ উইলিয়াম কলেজে শিক্ষক ছিলেন? রামরাম বসু। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। দৌলত উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? তিনি চট্টগ্রামের। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা। মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন 1760 সালে। তোহফা কাব্যগ্রন্থটি কে রচনা করেন? আলাওল। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। হপ্তপৈকর কার রচনা? সৈয়দ আলাওলের। হপ্তপৈকর সৈয়দ আলাওলের রচনা। তার এমন আরও কিছু রচনা হচ্ছে পদ্মাবতী, তোহফা, সয়ফুলমুলক বদিউজ্জামান এবং সিকান্দারনামা। এছাড়াও তার বিখ্যাত রচনাগুলো রয়েছে জৈনুদ্দি, মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, দীনবন্ধু মিত্রের রয়েছে সুরধ্বনি কাব্য ও দ্বাদশ কবিতা। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশু রায়। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল 1201 থেকে 1350। মধ্যযুগের কবি নন জয়নন্দী। বাকি যে কয়েকজন আছে তারা সকলেই মধ্যযুগের কবি। জয়নন্দী প্রাচীন যুগের চর্যাপদের কবি এবং তিনি অন্যতম 3জন মধ্যযুগের কবি।